ঈষৎ মেয়েটি যদি একবার, শুধু একবার ছেলেটির চোখের দিকে স্থির হয়ে দেখত তবে দেখতে পেত তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়েছে। অশান্তিতে মাথার রগ দপদপ করছে। গরম গরম দুফোঁটা চোখের জল কানের কাছে গড়িয়ে পড়েছে। মেয়েটি দেখল না, ছেলেটি আজ আবারও হেরে গেল। আজ আবার তার এক বুক অব্যক্ত ভালোবাসারা প্রকাশিত হওয়ার সুযোগ পেল না। বলা হল না আর, জানানো হল না। মেয়েটিও বুঝল না। ফোনকলের আওয়াজে দুজনের হুঁশ ফিরল। ঈশা ফোন রিসিভ করল। সাথে সাথে ভেসে এল পুরুষালী কণ্ঠে একটি ভয়ানক বার্তা। মেয়েটি বরদা বলে ডাকার আগেই শক্তপোক্ত ব্যক্তিত্বের বরদার কণ্ঠে কান্নার আভাস পাওয়া গেল। ঈশা দুরুদুরু বুক নিয়ে আবার জানতে চাইল, কি হয়েছে বরদা? আমার পরিমা, রিক অসহায় কণ্ঠে বলল। ইস্যুরে পরীকে নিয়ে গেল দুজন বোরকা পরা ডাকাত। গুলি দেখিয়ে বলল তারা নাকি মেরে ফেলবে আমার মাকে। পুলিশকে না জানাতে বলেছে। কোথায় নিয়ে গেল পরীকে? কোথায়? ঈশার হাত থেকে ফোন পড়ে গেল। সে আবার কুড়িয়ে নিয়ে দৌড় লাগাল। রিপ কিছু বুঝতে পারল না। ঘুমের ঔষধ দেওয়ায় তার ঘুম ভর করল দুচোখের পাতায়। চোখ বন্ধ করার সাথে এক ফোঁটা জল গড়াল কানের কাছে। সাদা স্বচ্ছ শুভ্র ভালোবাসারা প্রকাশিত না হওয়ার খুশির জল। কি সুন্দর! ঈশা ছুটে গেল কাপা কাপা পায়ে। ফোন বাজল তার। ওপাশ থেকে আওয়াজ এল হাসির। ঈশা বুঝে গেল সব। চিৎকার দিয়ে কেঁদে উঠল। বলল, মারবেন না, মারবেন না, আমার পরীকে মারবেন না। সব দোষ আমার। আমার কলিজাটাকে মারবেন না। আজিজ চৌধুরী হো হো করে হাসলেন। বলল, যতদিন না আদি আর আইমির বিয়েটা কমপ্লিট হচ্ছে ততদিন এই মেয়েটা আমার কাছে থাকবে। তোমাকে নাচানোর সুতো এই মেয়েটা। পরীর কান্নার আওয়াজ ভেসে আসে। সে আওয়াজে ভয় মেশানো। মনে হয় তাকে অন্ধকারে রাখা হয়েছে। ঈশা গর্জে উঠে, আমার পরীকে আলোতে রাখুন। আধার ভয় পায় ও। ওকে খেলতে দিন। আমার মাটা ব্যথা পেয়েছে কপালে। ওর আদর, যত্ন দরকার। একটা বাচ্চাকে কেন এত কষ্ট দিচ্ছেন? কেন? আমি তো সরে গিয়েছি। তাহলে কেন এত অবিচার? কেন? ঈশা অন্ধকারে ছুটে চৌধুরী বাড়ির উদ্দেশ্য। সে ভুলে গিয়েছে চৌধুরী বাড়ি বহুদূর। দৌড়ে যাওয়া সম্ভব নয়। সে তারপরও দৌড়াতে থাকল। ঝড়বৃষ্টির মাঝে একটা মেয়ে নির্জন রাস্তায়। পায়ে কাটা বিধল। সারা শরীর ব্যথায় কুকিয়ে উঠল। কিন্তু তারপরও সে দৌড় থামাল না। কারো গলার আওয়াজও ভেসে এল পেছনে থেকে। কিন্তু সে তোয়াক্কা করল না। এগিয়ে চলল। আচমকা কারো হাতের টানে সে আর এগোতে পারল না। থেমে গেল। একরাশ ঘৃণা বিরক্তি ক্রোধ ক্ষোভ নিয়ে তাকালো পুরুষটির দিকে। আদি তার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, এভাবে কেউ দৌড়াই? কোথায় যাচ্ছেন এমন সময়? কি হয়েছে? আদির গায়ের ধূসর রঙের শার্ট গায়ে লেপটানো। চুলগুলো চুয়ে চুয়ে পানি পড়ছে। উদ্ভ্রান্তের মতো আচরণ করল ঈশা। আদির শার্ট সর্বশক্তি দিয়ে টান দিল। দূরে ছুঁড়ে মারল আদিকে। আদি অবাক হল। নিজের বুকের কাছে তাকাতেই দেখল খসে পড়েছে কয়েকটা বোতাম। সে তারপর ও ঈশার দিকে এগিয়ে গেল। বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি? কি করছেন এসব? কেন করছেন? এই ঝড়বৃষ্টির মাঝে এতরাতে কেউ এভাবে বের হয়? আর ইউ মেন্টালি সিক? ঈশা আর চুপ থাকতে পারল না। সর্বশক্তি দিয়ে চর বসাল আদির গালে। কিন্তু তার পরপরই সে ঢলে পড়ল আদির দিকে। আদি অবাক হওয়ার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই দেখতে পেল মেয়েটি এবার গুনগুন করে কাঁদছে। বসে পড়েছে রাস্তায়। ঈশা যে হাতে চর মেরেছে আদিকে সে হাত ছুঁয়ে ছুঁয়ে কাঁদল। কোনো কথা বেরোল না। আদির দিকে আর তাকাল না। শুধু ডাকল, আমার মা। পরি। আদি বসে পড়ল ঈশার সামনে। অনেকক্ষণ বসে বসে কাঁদল ঈশা। আদিও ততক্ষণ বসে রইল। ঈশা অনেকক্ষণ পর চোখ তুলে দেখল আদিকে। আদি তার দিকে ততক্ষণে চেয়ে আছে। মুখটা ক্লান্ত, অবসন্ন, আঘাতপ্রাপ্ত। ঈশা দাঁড়িয়ে পড়ল। দৌড়ে দৌড়ে এগোতে লাগল। পায়ের ব্যথাকে পাত্তা দিল না। আদি বুঝে উঠতে পারল না কি হয়েছে মেয়েটার। আদি এবার দৌড়ে গেল মেয়েটির পিছু পিছু। শাড়ির আঁচল টেনে ধরল। তার হাতে পেঁচিয়ে নিল। মাথায় তার যন্ত্রণা লাগল। হাতে শাড়ি প্যাঁচাতে প্যাঁচাতে ঈশাকে নিয়ে আসল তার কাছে। তার বুকের কাছে। ঈশা আটকে গেল তার কাছে এসে। ঘৃণাসূচক শব্দ বের করল মুখ দিয়ে, নির্লজ্জ। আদি ঈশার কথায় কান দিল না। শাড়ি হাতে পেঁচিয়ে দেখালো ঈশাকে। বলল, আপনি মিষ্টি হতেই পারেন না। মিষ্টি আমি হাতে শাড়ি প্যাঁচালে লজ্জা পেত। আমি কি করে আবার একই ভুল করলাম? মাথায় হাত দিয়ে শব্দ বের করে বলল, আপনি মিষ্টি নন। কখনো না। ঈশা আর পারল না। নিজের ভার ছেড়ে দিল আদির গায়ের উপর। মিনমিন করে বলল,
ডক্টর ফিরিয়ে দিন, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন। আদি কিছুই বুঝল না। বৃষ্টিজল ভেসে নিয়ে গেল সেই মিনমিন করে বলা কথা। আদির বুকের কাছে এসে মুখ ঠেকল ঈশার মুখ। সে চেতন হারাল। চেতন হারানোর আগেই বিড়বিড় করে বলল, মা আমার। পরি। চোখে ভাসল ছোট্ট মেয়েটার আদুরে মুখ। কানে বাজল একটি ডাক, আম্মমা। আদি তার বুক থেকে এক হাত দিয়ে ঈশার মুখ তুলল। একদৃষ্টে তাকিয়ে রইল। ঝড়বৃষ্টি বাদলের এক মন কেমনের রাতে আবার দেখা, সাক্ষাৎ, আঘাত, তার জীবনের প্রথম বৃষ্টির সাথে। চেয়ে চেয়ে থাকতে থাকতে অন্যায় বাসনা মনে জাগল আকস্মিক। ফোঁটা ফোঁটা বৃষ্টি জল জমা মেয়েটার কপালটা দেখে ঠোঁট কাপল তরতর করে, কিন্তু ছুঁয়ে দেওয়া হল না। এই অন্যায় বাসনা নিমেষেই নিভু নিভু হয়ে এল একটি ভাবনায়, মেয়েটি বিবাহিত, অন্যের স্ত্রী। আদি চৌধুরী ভালোবাসতে জানে। সে চরিত্রহীন নয়। তার বৃষ্টিকে চায় না আর। বৃষ্টি নেই আর তার মিষ্টিকেই চায়। যেমন সত্যি সে বৃষ্টিকে নিজের অজান্তেই ভালোবেসেছে একসময়ে, বলা হয়ে ওঠেনি, বলার সুযোগ আসেনি, ঠিক তেমন সে এখন মিষ্টিকে ভালোবাসে, মিষ্টিকেই চায়। তার বর্তমান মিষ্টি, ভবিষ্যৎটাও তাকে ঘিরেই হবে। সে থাকুক বা না থাকুক, সে থেকে যাবে ডক্টরের মনে মিষ্টি হয়ে। আর এই মেয়েটি থাকবে হঠাৎ করে, আচমকা, আকস্মিক এক মন কেমনের সকাল, সন্ধ্যা, দুপুর, রাত হয়ে। এক মন কেমনের রোদ হয়ে, এক মন কেমনের ব্যথা হয়ে, এক মন কেমনের হাসি হয়ে, এক মন কেমনের স্মৃতি হয়ে, এক মন কেমনের বৃষ্টি হয়ে থেকে যাবে চিরকাল। আদি মন থেকে বহু কষ্টে উচ্চারণ করে, আমাকে ছাড়া দুজনই ভালো থাকুক। তারা ভালো থাকত না আমার সাথে, থাকত না। বৃষ্টির রিমঝিম আওয়াজের তালে তালে বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোথাও আওয়াজ করে বজ্রপাত হল। আদির সেদিকে খেয়াল নেই। সে বিড়বিড় করে বলল, কিন্তু আমি ভালো থাকতাম বৃষ্টির সাথে। না, বৃষ্টি নয়, মিষ্টির সাথে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টির সাথে। কারণ মিষ্টি আমার অর্ধাঙ্গিনী, জীবনসঙ্গী। ঝিরঝির বাতাস ঢুকে পড়ছে কেবিনের জানালা দিয়ে। সকালটা সুন্দর ঝকঝকে। রাতে বৃষ্টি হওয়ায় পরিবেশ শীতল, নির্মল। আদি কেবিনের জানালার পাশ থেকে সরে এসে দাঁড়াল মেয়েটির কাছে। মেয়েটি নড়াচড়া করছে অনেকক্ষণ হল, কিন্তু চোখ খুলল না। আদি চেয়ার টেনে বসল মেয়েটির পাশে। তার গায়ের ভেজা শার্টটি এখনও গায়ে পাল্টানো হয়নি, সময় পায়নি, সুযোগ হয়নি। আড়মোড়া ভাঙতে গিয়ে ঈশা খেয়াল করল শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় ব্যথা। নড়তে চড়তে তার কষ্ট হচ্ছে। চোখ খুলে একদম সামনে তাকাতেই দৃষ্টি আদানপ্রদান হয় সামনে বসে থাকা পুরুষটির সাথে। মাথা এলিয়ে সে শুয়ে থাকে। দুজনের চোখের পলক স্থির। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর ঈশার মনে হল এই লোকটার সাথে তার কিসের কথা। ঈশা নামার চেষ্টা করল। ব্যথায় চোখমুখ আপনা আপনি কুঁচকে এল। আদি বলল, কোথায় যাবেন? ঈশা জবাব দিল না। আদি আবারও বলল, রাতে কোথায় ছুটছিলেন এভাবে? ঈশার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো আদির দিকে। তার মনে পড়ল সবটা। পরি, কোথায় পরি? আজিজ চৌধুরী পরীকে কোথায় নিয়ে গেছে? ঈশা নামতে চাইলেই আদি আটকাল। বলল, নামবেন না, আপনি অসুস্থ। ঈশা থামল না, বলল, আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। আমার সামনে থেকে সরুন আপনি। কতবার বলেছি আমার সামনে আসবেন না। আদি তার কথা শেষ করতে না দিয়ে বলে, আসব না। আদি চৌধুরী অতটাও নির্লজ্জ নয় যে একটা বিবাহিত মেয়ের পেছনে ঘুরঘুর করবে, তার হাতের চর খাবে। আদি উঠে দাঁড়ালো সাথে সাথে, বলল, আমি আপনার সমস্যাটা জানতে চেয়েছিলাম। সলভ করতে পারতাম কিনা জানি না, তবে চেষ্টার ত্রুটি রাখতাম না। কিন্তু না, আপনি সেই সুযোগটা দেননি। ঈশা চুপ করে বসে থাকে। ডক্টরকে সে চর মেরেছে কথাটা অবিশ্বাস্য কিন্তু সত্য। সত্যি সে চর মেরেছে। আদি কিছুদূর হেঁটে যায়, আবার ফিরে আসে। ঈশার দিকে খানিকটা ঝুঁকে পড়ে বলে, শুরু থেকে আপনি আমাকে আঘাত দিয়েই এসেছেন বৃষ্টি। একদম শুরু থেকেই। সেই আঘাত কষ্টগুলো এখন আপনি পুনরায় পাচ্ছেন। কেন পাচ্ছেন আমি জানি না। সেই কথা জানার জন্য সেই অধিকারটুকুও আমার নেই। হয়তো এটা আপনার আর আপনার স্বামী সংসারের কোনো ইস্যু, তাই আমার নাক গলানোর কোনো স্কোপ নেই। শেষমেশ শুধু এটুকুই বলবো, আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন। আদিকে ছাড়া সবাই ভালো থাকতে পারে। ঈশা শুধু থম মেরে বসে রইল, নড়ল না, চড়ল না, নিঃশ্বাসও ফেলল না বোধ হয়। আদি চলে গেল, নিমিষেই উদাও হল। আর দেখা পেল না ঈশা। নিজেকে একা অনুভব হল, খুব একা, ভীষণ একা।
কেউ নেই, রিপদা ও অসুস্থ। আলিয়া চৌধুরী আদির খোঁজ না পেয়ে আদির ফ্ল্যাটে চলে গেলেন। সেখানে দেখা গেল তালা ঝুলানো। দারোয়ানকে জিজ্ঞেস করাই দারোয়ান জানাল, স্যার সুটকেস নিয়ে কোথাও গিয়েছেন। আমি জিজ্ঞেস করলে ও কিছুই বলেনি। আলিয়া চিন্তিত হয়ে পড়েন। কল দেন আজিজ চৌধুরীকে। আজিজ চৌধুরী কল ধরার সাথে সাথে বলেন, লিয়া এবার সব ঠিকঠাক, বিয়েটা হয়ে গেলেই হল, দুজনকে এব্রোড পাঠিয়ে দেব। আলিয়া ডুকরে কেঁদে উঠে, বলে, তুমি এসব কি বলছ? আদি চলে গেছে। আজিজ চৌধুরী গলা ফাটিয়ে চিৎকার করে বলে, কি বলছো এসব? কখন? কোথায়? কেন? আলিয়া কেঁদে কেঁদে বলে, কোথায় যেতে পারে আদি? আজিজ কল রেখে দিলেন। আইমিকে কল দিলেন। আইমি বেশি কিছু বলল না, শুধু বলল, আমি জানি না আঙ্কেল, শুধু এটুকু জানি, আদি ফিরবে আমাদের বিয়ের আগে। ফিরবেই। আজিজ চৌধুরী বিক্ষিপ্ত মেজাজে চিৎকার দিয়ে উঠে, যদি না ফেরে তখন? লম্বা হয়ে সোফায় শুয়ে আছে রিক, চোখের উপর হাতের কবজি দিয়ে রেখেছে, মুনার গলা ধরে আছে। সে হাঁটু ভেঙে বসল রিকের মুখের কাছে, ঝিম ধরে বসে রইল। গুনগুন কান্নার আওয়াজ শুনে রিপের হাত নড়েছে উঠে, কিন্তু সে তাকায় না মেয়েটার দিকে, চোখের উপর থেকে ও হাত সরায় না। কাঁদুক মেয়েটি। মুনা যখনই দেখল রিক তার দিকে তাকাচ্ছে না, সে হু হু করে কেঁদে দিল। এবার একটু সান্ত্বনার বাণী তো শোনাতে পারে। কষ্ট কি শুধু তার একার হচ্ছে? মুনার কান্নার আওয়াজ ভারী হওয়ায় রিক উঠে বসল। থম মেরে কিছুক্ষণ বসে থেকে চেয়ে রইল সিঁড়িটার দিকে। মনে হলো হামাগুড়ি দিয়ে কেউ নামতে নামতে ডাকছে, পাপ পপা। যদি পড়ে যায়? সে ডাক দিল, পরি পড়ে যাবে। কি আশ্চর্য, সে কথার আওয়াজ হল না, কেউ শুনল না। কেউ সিঁড়ি বেয়ে হামাগুড়ি দিয়ে নামছে না তো? রিক চোখ বুলাল পুরো ড্রয়িং রুমে। না, খিলখিল হাসির সুর ভেসে আসছে না তো? কেউ সোফার পেছনে লুকিয়ে পড়ে বলছে না তো, পাপ পপা নাই নাই? কেউ আর লুকোচুরি খেলছে না তো? মুনার কান্নার আওয়াজ আরও ভারী হয়। রিক তাকায় মুনার দিকে, ধমক দেয়, কেন কাঁদছ মুনা? আমি কি কাঁদছি? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি? আমি কাঁদছি না, তুমি কেন কাঁদছ? আমার তো কষ্ট হচ্ছে না, তোমার কেন কষ্ট হবে? মুনা ডুকরে কেঁদে উঠে, আপনি কি বলতে চাইছেন? আমি ওকে পেটে ধরিনি বলে আমার কাঁদা বারণ? আমি ওকে জন্ম দিইনি ঠিক, কিন্তু আমি ওর মা হতে পেরেছি। আমি ওর মা। সে আমাকে মা ডাকে, ডাকত। রাতে সে আমার বুকে ঘুমোত। আমি তাকে আমার নিজ হাতে খাওয়াতাম। সারাক্ষণ হেসে খেলে আমাকে মাম্মা মাম্মা ডেকে বেড়াত। জন্ম না দিলে কি মা হওয়া যায় না? আর সেই সন্তানকে যখন চোখের সামনে থেকে কিডন্যাপার নিয়ে যায় তখন কষ্ট হবে না? তার কান্না পাবে না? আপনি আমাকে কাঁদতে বারণ করছেন? কান্না কোনো সমাধান না মুনা। তোমাকে বুঝতে হবে সেটা। কেন পরীকে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে সেটা জানতে হবে। মুনা আর কোনো প্রশ্ন করে না। রিক খাবারের প্লেট নিয়ে আসে মুনার সামনে। মুনা মুখ ফিরিয়ে রাখে। রিক চামচে করে বাড়িয়ে দেয় মুনার দিকে, বলে, খেয়ে নাও মুনা, অসুস্থ হয়ে পড়বে। মুনা খাবার মুখে তুলতে যায়, চোখে ভাসে পরীর আদুরে চেহারা, কানে বাজে সেই আদুরে কণ্ঠস্বর, মাম্মমা আম। মুনা খাবার মুখে তুলতে পারে না, সাথে সাথে কেঁদে দেয় আওয়াজ করে। রিক চামচ নামিয়ে নেয়, অন্যদিকে মুখ করে রাখে কিছুক্ষণ। কিছু লুকোতে লুকোতে এক হাতে আগলে নেয় মুনাকে। মুনার মাথার উপর চিবুক রেখে সান্ত্বনা দিতে দিতে বলে, কষ্ট আমারও হচ্ছে মুনা, তবে আমি উপরওয়ালার ভরসায় আমার মাকে ছেড়ে দিয়েছি। মুনা আবেগে আপ্লুত হয়ে মাথা রাখে রিকের বুকে, কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিন। আমার বুকটা খালি হয়ে গেছে, আমার চারপাশটা অন্ধকার দেখাচ্ছে, আমি আধার দেখছি। আমার কোলে তাকে ফিরিয়ে দিন, আমার পরীকে এনে দিন। আমি কখন আবার মাম্মমা ডাকটি শুনতে পাব? কখন সে আমায় তার নরম ঠোঁট দিয়ে আদর দেবে? কখন মাম্মমা ডেকে গলা জড়িয়ে ধরবে? কখন খিদের চোটে কামড় দিয়ে বলবে মাম্মমা আম? আমার আর সহ্য হচ্ছে না, আমার সময় কাটছে না। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার সত্যিই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার মাটা কোথায় আছে এখন? কেমন আছে? সে কতবার মামমা পাপপা ডাকছে, একবারও যেতে পারছি না। কখন দেখব আমার মাটাকে? রিকের জলজল করা চোখ দুটো থেকে দুফোঁটা জল টপ করে পড়ে মুনার চুলে। ব্যাস, দাড়ি, শুধু 2 ফোঁটা। কেউ যদি খুব কাছ থেকে খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করত তাহলে বুঝতে পারত রিকের কষ্টের গভীরতা ঠিক কতটুকু। একটা ছোট্ট মেয়ে কি সবার প্রাণপাখি হতে পারে? মেয়েটি ছাড়া পুরো বাড়িটা যে নিষ্প্রাণ। কেন এমন? কেন?
কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চা মেয়েটির কান্না একসময় থেমে যায়। গলার স্বর বয়ে গেছে। মিনু দরজার ফাঁক দিয়ে দেখল ছোট্ট বাচ্চা মেয়েটি শুয়ে আছে মেঝেতে। হয়তো ঘুম এসে গেছে। চারপাশে মশা আঁকড়ে ধরেছে। মেয়েটি নিশ্চিন্তে ঘুমনোর ফাঁকে ফাঁকে ঘুমন্ত অবস্থায় ঠোঁট টেনে টেনে কাঁদছে। ভড়কে যায় মিনু। নিজেকে আটকে রাখতে পারে না। ছুটে যায় আলিয়া চৌধুরীর কাছে। পায়ের কাছে গিয়ে বসে পড়ে বলে, ম্যাডাম প্লিজ একবার, শুধু একবার মেয়েটিকে আমার কোলে দিন। বাচ্চা মেয়েটার উপর এত অত্যাচার খোদা সইবে না। আলিয়া চৌধুরী চুপ থাকল মিনুর কথায়। পরক্ষণে ভেবে বলে, হবে না, রিস্ক আছে। তোমাদের বিশ্বাস নেই, থাকুক সেখানে। মিনু কেঁদে দেয়। নিজের অজান্তেই বলে ফেলে, অন্যের সন্তান এনে লালন পালন করছেন, আর নিজের বংশের প্রদীপকে ফেলে রেখেছেন, বন্দি করে রেখেছেন, মশার ঘাঁটিতে ফেলে রেখেছেন। একবার ও কি মায়া হয় না? এতটা নির্দয়, পাষাণ মানুষও হয়? ছোট্ট বাচ্চা মেয়েটা মেঝেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নিজের রক্তের সাথে কেউ কি করে এমন করতে পারে? আলিয়া তাকিয়ে থাকে মিনুর দিকে। মাথা খারাপ তোমার? ওই মেয়েটা আদির মেয়ে ম্যাডাম, আপনাদের ছোট ছেলের একমাত্র মেয়ে আদিশা। এ বাড়ির উত্তরসূরি। আদির রক্ত বইছে তার শরীরে। চিনতে পারেননি? গোলাটে চোখ দেখে? আদির চেহারা তো একটুখানি ঠাহর করে দেখলেই বোঝা যায়। এতটা মিল বাবা মেয়ের মধ্যে। সে বেচারা তো জানেই না, তার আদরের একমাত্র সন্তানকে আপনারা অন্ধকার রুমে ফেলে রেখেছেন। যদি জানত। আলিয়া চৌধুরীর হাত কাঁপে। পানির গ্লাস সে টেবিলে রাখে। গলা কাঁপে। ফোন দিলে আজিজ চৌধুরীর সাথে ভালো করে কথাও বলতে পারে না। শুধু বলে, আমাকে ওই মেয়েটার ফোন নাম্বার দাও তাড়াতাড়ি। টিকটিক টিকটিক ঘড়ির কাটার আওয়াজ। মেঝেতে বসে দেয়ালে হেলান দেয়া অবস্থায় ঘুমিয়ে পড়েছে ঈশা। হঠাৎ আচমকা তার ঘুম ভেঙে গেল। বিছানায় অগোছালো ভাবে পড়ে থাকা রিপদার দেওয়া সেই পরে থাকা টেডিবিয়ার আর লাল শাড়ি। ঈশা কোলে তুলে নিল সেই টেডিবিয়ার। মুখ ফসকে বেরিয়ে এল, আদিশা। জহির মিয়া ছুটে আসে। বলে, কষ্ট কি তোমাদের একা হচ্ছে? ও মা, মা মানে বুঝো তো, ওর আরও বেশি কষ্ট হচ্ছে। ঈশা টাল সামলাতে পারে না, পড়ে যায়। কেউ একজনের পায়ের কাছে গিয়ে পড়ে। চোখ তুলে তাকাতেই দেখতে সাদা শার্ট পরিহিত ছেলেটিকে। ব্যান্ডেজ মোড়ানো তার মাথায়, হাতে, মুখে। ঈশা দাঁড়ানো মাত্রই ঝাপটে ধরে রিপকে। ক্লান্ত, অবসন্ন, অসুস্থ রিপ কয়েক পা পিছু চলে যায়। কিন্তু কিচ্ছু বলে না। ঈশা বুক ফাটিয়ে কাঁদে। রিপদা, আমার কাছে আমার মেয়েকে এনে দাও না। পরীকে আমার কাছে এনে দাও না। আমি কতসময় ধরে দেখি না আমার মেয়েটাকে। সে ব্যথা পেয়েছে রিপদা, কপালে ব্যথা পেয়েছে। ওর বোধ হয় এতক্ষণে খিদেও পেয়েছে। ও কাঁদছে রিপদা। তুমি তো আইনের লোক রিপদা, তুমি পারবে তাকে ফিরিয়ে আনতে। আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দাও রিপদা। একবার আমার কাছে নিয়ে এসো। ও আমাকে একবারও মা বলে ডাকেনি। আমি শুনতে চাই একবার। ওর যদি কিছু হয়ে যায়, তুমি ওকে নিয়ে এসো রিপদা। আমি আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমার বুকটা খালি হয়ে গেছে রিপদা। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দূরে দাঁড়িয়ে একটি পাখি ও নীরব আর্তনাদ করছে। ছোট ছোট আওয়াজ করে করে ডাকছে, প্রিন্সেস, প্রিন্সেস, মিস ইউ, মিস ইউ। রিক, মুনা, তালহা বেগম চেয়ে থাকে সাদা শার্ট পরা ছেলেটির মুখের। ভয়ানক কিছুর অপেক্ষায় তারা। কোনো সাড়াশব্দ না পেয়ে ঈশা নিজে নিজেই মুখ তুলে তাকায় রিপের দিকে। রিপ চোখে হাসে। অদ্ভুত সুন্দর সেই হাসি। অদ্ভুত সুন্দর সেই হাসির আড়ালে কি কিছু লুকোনো আছে? রিপ গলার এক পাশ কাত করে ঈশার দিকে তাকায়। ডাকে, ঈশা, আমার ইস্যু কি তাহলে মরে গিয়েছে? অন্ধকার ঘরটি থেকে শুধু ভেসে আসছে একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ। ছোট্ট বাচ্চা মেয়েটি শুধু ডাকছে, পাপপা, রিই, মাম্মা, দাদোদ্দা, মিননুনি, আম্মমা। থেকে থেকে কেঁদে উঠছে। খিদে পেয়েছে বোধ হয়। অন্ধকার রুমটিতে মেয়েটি সর্বশক্তি প্রয়োগ করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে মেঝেতে। কাঁদতে কাঁদতে ডাকে, পাপ পপা। তার মনে হয় তার পাপ পপা। আদরে আদরে ভরিয়ে দিল গাল। বুকের সাথে চেপে ধরল। এতগুলো চকলেট দিল। তার মনে হল, এই তো মাম্মা ছুটে এল। হাতে ফিডার, হাতে বাটি বাড়িয়ে দিয়ে বলল, খাও মা। মাটিতে লুটিয়ে পড়া পড়ি আপনা আপনি হা করল। কিন্তু কেউ খাইয়ে দিতে এলো না। ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে চোখ মুছে ডাকল, রিই। মনে হল রিই ছুটে এল। চট করে কোলে তুলে নিল তাকে। বলল, আমার মা মেঝেতে কেন ঘুমোচ্ছে? কিন্তু না, কেউ তাকে কোলে তুলে নিল না।
তার মনে হলো দাদা দাদু চলে আসল। বলল, পরি দাদুমণি এসো, খেলতে এসো, খেতে এসো। পরি উঠতে চাইল, অন্ধকার দেখে আর উঠল না। চোখ বন্ধ করে কাঁদল। ডাকল, পাপ পপা। মনে হলো ফিপি ছুটে এল, ধমক দিল। পরি মেঝেতে কেউ ঘুমোয়, উঠো, আসো ফিপির কোলে আসো, খাবে চলো, চকলেট খাবো, চিপস খাবো, আর মজা মজা করে ভাত খাবো, আর না খেলে কিন্তু খুব খুব মারব, খুব খুব। পরি চেঁচিয়ে কেঁদে উঠল। সে ভয় পাচ্ছে, আর ফিপি তাকে মারবে বলছে। পরি অন্ধকারে হাতড়ে হাতড়ে মেঝেতে গড়াগড়ি খেতে খেতে কোথায় গিয়ে যেন আটকে গেল। আঙুলে ব্যথা পেল, হয়তো রক্তও বেরিয়েছে। সে রক্তমাখা আঙুল গালে ঢুকিয়ে দিল। চোখবন্ধ করে আঙুল চুষে চুষে খেতে লাগল। মাথা দুলিয়ে কাঁদল। কাঁদতে কাঁদতে বলল, উম্মম। যেভাবে মাম্মা তাকে ভাত খাইয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে বলে, মজা মজা, ঠিক সেভাবে সেও সেই আঙুল চুষতে চুষতে মাথা দুলাল। মেঝে ভিজল তার চোখের জলে। অন্ধকার তবুও দূর হল না। দুরু দুরু বুক নিয়ে ঈশা চেয়ে থাকে রিপের দিকে। কিচ্ছুটি বলার সাহস করে উঠতে পারে না। কি কারণে রিপ এই কথা বলল তা আর বুঝতে বাকি রইল না। সে হাত বাড়িয়ে রিপকে ছুঁতে চাইল, কিন্তু রিপ তার জায়গা থেকে 2 পা এগিয়ে গেল তালহার দিকে। অসুস্থ শরীর এখনও টলমল, দাঁড়াতে পারছে না ঠিকমতো। মুনারিক, জহির মিয়া সবার চেহারা আতঙ্কে চুপসে গিয়েছে। রিপ কারো কাছে গেল না, শুধু তালহা বেগমের সামনাসামনি গিয়ে দাঁড়াল। এক আকাশ প্রশ্ন, অভিযোগ নিয়ে। কিছুক্ষণ আগে ঈশার মুখে বলা কথাগুলো কি তাহলে সত্যি? না হলে মা এভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে কেন? বাবা ও তো সেই ছোট্ট ইস্যুকে মা বাবার হাতে তুলে দিয়েও তো নিশ্চিন্তে বিদেশে গিয়েছিল সে। মা বাবা তো তাকে কথা দিয়েছিল। মা বাবা তো জানে তাদের ছোট ছেলে ঠিক কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। তারপরে ও কি করে এত অবহেলা, এত অবজ্ঞা? কাকে জিজ্ঞেস করবে সে? কি করে পরি ইস্যুর সন্তান হয়? কে বাবা? কখন হলো বিয়ে? আর ইস্যু, সে কি একটিবার ও বুঝতে পারেনি রিপদা শুধু তাকে আগলে রাখত না, ভালো ও বাসত, বাসে। তালহা বেগম মাথা নামিয়ে রাখে। রিপ যেভাবে তাকিয়ে আছে তার দিকে সে তাকাতে পারছে না। দোষ তো তার নয়, সে তো জোর করে বিয়ে দিতে চায়নি। ঈশা তো নিজেই রাজি হয়েছে সেই বিয়েতে। তাহলে এখন দোষ তার হবে কেন? রিপ রক্তবর্ণ চোখে চেয়ে থাকে মায়ের দিকে। উপর থেকে দেখা যাচ্ছে তার চোখ ভারী শান্ত। ঈশা সামনাসামনি গিয়ে দাঁড়ায় রিপের। রিপ ঘুরে দাঁড়ায়। ঈশা তার পেছনে দাঁড়ায়, বলে, রিপদা, আমি তোমাকে সব বলবো। এখন আমার মেয়েকে এনে দাও প্লিজ। তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমাকে সব বলবো। রিপ চোখ উপরে তুলে তাকায়। তার কানে কি সুন্দর করে আওয়াজ তুলল একটি শব্দ, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। তার গাল বেয়ে টপটপ টপটপ জল গড়াল। স্ফটিকমণির মতো দেখালো সেই জল। কি সুন্দর! রিক দেখল ভাইয়ের চোখে জল। মুনাও দেখল, তালহা বেগম দেখল, জহির মিয়া দেখল, ছোট ছেলের চোখে জল। তালহা বেগম শাড়ির আঁচল মুখে গুজল। ডুকরে ডুকরে কাঁদল। ছেলের চোখে এমন জল অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, সহনীয় নয়। ঈশা সবার মুখের দিকে তাকাল। কিছু বুঝে উঠতে না পেরে বলল, রিপদা, তুমি কিছু বলছো না কেন? তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। ডক্টর আদি চৌধুরীর কাছে আমি ফিরতে চাইনি, কখনোই না। সে নিজেই এসেছিল, আসে। আমি নই রিপদা, তুমি আমায় ভুল বুঝো না। রিপ ফেরে না, নড়তেও পারে না। তার ভেতরকার রূপ খোলাসা হলো মা ভাইয়ের সামনে। কিন্তু যার জন্য তার চোখের জল গড়াল সে দেখল না। কতটা স্বার্থপর, কতটা! রিপ জবাব দিতে পারল না ঈশার কথার। দুচোখ বেয়ে নিঃশব্দে গড়ানো জল থামল না। আদি, আদি তাহলে সেই ভাগ্যবান পুরুষ? আদি, কি আশ্চর্য! সে থামাতে চেয়েও পারল না চোখের জল আটকাতে। ঈশা তার পেছনে এসে হাত ধরে ডাকল, রিপদা, কেন চুপ করে দাঁড়িয়ে আছো? আমার মেয়ে পড়ি। পুরো কথা শেষ করার আগেই সপাটে চড় পড়ল তার গালে। আর সেই আঘাত পেল ইস্যু তার রিপদার হাতে। অবিশ্বাস্য না ব্যাপারটা? যে রিপুদা তাকে লাল চোখ করে কোনোদিন ধমক দেয়নি সেই রিপুদা কি করে? এও সম্ভব? ঈশা পড়ে যায়, কিন্তু উঠে দাঁড়ায় না, তাকায়ও না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা দুঃস্বপ্ন হয়ে যাক। রিপদা তাকে মারেনি। রিপদা কি করে তার গায়ে হাত তুলবে? রিপ তার ব্যান্ডেজে মোড়ানো হাত উপরে তুলে একটান দিয়ে খুলে ফেলে ব্যান্ডেজ। ছুঁড়ে মারে দূরে। ঈশা তার পা জড়িয়ে ধরে আচমকা। রিপ তারপরও তাকায় না তার দিকে। পা নাড়িয়ে বলে, ছাড়, ছুবি না।
ঈশা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়। বলে, এত বড় শাস্তি আমায় দিও না রিপদা। মুখ ফিরিয়ে রেখো না, আমার মাথার উপর থেকে হাত সরিয়ে নিও না, আমাকে দূরে ঠেলে দিও না রিপদা। আমি অসহায়। রিপ পা সরিয়ে দূরে দাঁড়ায়। বলে, তুই অসহায় কোথায়? অসহায় আমি। খবরদার আমায় রিপদা ডাকবি না, আমায় আর ডাকবি না, আমার নাম মুখে নিবি না, কখনো না। ক্লান্ত, অবসন্ন শরীর চলতে চায় না। তারপরে ও সেই শরীর নিয়ে রিপ সিঁড়ি ধরে। রিক এগিয়ে তাকে ধরতে যায়। রিপ নেয় না কারো সাহায্য। এবার থেকে পথ চলাটা, স্বপ্নগুলো না হয় তার একার হোক। ঈশা তার পিছু পিছু দৌড়ে যায়। রিপ রুমে ঢুকে পড়ে ঈশার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে পিঠ করে দাঁড়ায়। নিজের শরীরের ভার ছেড়ে দেয় দরজার উপর। যন্ত্রণা হয় তার মাথায়। ব্যান্ডেজের উপর চেপে ধরে হাত দিয়ে। দরজার ওপাশ থেকে ভেসে আসে কান্নামাখা কণ্ঠস্বর। আমি জানতাম না কাউকে ভালোবাসা অন্যায় অপরাধ রিপদা। যদি জানতাম, ভালোবাসতাম না। কখনো না, কখনোই ভালোবাসার মতো এত বড় অন্যায় আমি করতাম না। রিপ পিঠ ঠেকায় দরজায়, মাথা এলিয়ে দেয় দরজায়। আমিও বাসতাম না। যদি জানতাম ভালোবাসলে এতটা কষ্ট পেতে হয়, ধুকে ধুকে মরতে হয়, মরতে মরতে ও বেঁচে থাকতে হয়। মন ভাঙার মতো কষ্ট কি আর দুটো আছে? ছেলেটির মুখ ফুটে বের হয় না সেই কথা। মেয়েটিও শুনল না, মেয়েটি বুঝলি না, মেয়েটির জানা হল না তাকে তার রিপদা ঠিক কতটা ভালোবাসে। তারও ভালোবাসা পাওয়ার ছিল, কিন্তু পাওয়া হল না। তার কপালে অত ভালোবাসা পাওয়ার ছিল না। সে ডিজার্ভ করে না। মেঝেতে পড়ে থাকা ছোট্ট মেয়েটির ঘুম ভাঙে খিদের চোটে। খিদে লাগলে সে কেঁদে কেঁদে ডাকে, মাম্মমা। আজও ঠিক সেভাবেই ডাকল, মাম্মমা। কিন্তু আজ ভিন্ন কিছু ঘটল। মাম্মমা দৌড়ে এল না, পাপ্পপা ওয়েল না, রিই ওয়েল না, ফিপি ওয়েল না। কোথায় সবাই? খিদের চোটে সে পরনের ফ্রক আঙুলে পেঁচিয়ে গালে ঢুকিয়ে চুষে চুষে খেতে লাগল। কান্না করে করে ডাকল, মাম্মমা, মিনননি। তারপর ও কেউ দৌড়ে এল না। অন্ধকার রুমটির ভেতরে মিটিমিটি কোথা থেকে আলোর রেখা পড়ল। পরি খিলখিল করে হেসে উঠল। তার মনে হল মাম্মমা আসছে। সে ডাকল, মাম্মমা। কিন্তু মাম্মা ছুটে এল না। তার হাসি আবার কান্নায় পরিণত হল। কাঁদতে কাঁদতে তাকল, পাপ্পপা। চাবি দিয়ে তালা খুলে চুপিসারে রুমটাতে ঢুকে পড়ল মিনুমা। মোবাইলের লাইট জ্বালিয়ে এদিক ওদিক মারতেই ছোট্ট হলুদ ফ্রক পরা আদুরে মেয়েটির চেহারা দেখে আপনা আপনি জলে টলমল করল চোখ। দৌড়ে গেল, পরীকে কোলে তুলে নিল। পরী কোলে উঠতে পেরে হাসল, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। মিনুর হাতের দিকে তাকাল। ফিডার তো নেই, খাবার তো নেই। পরী ঠোঁট বাঁকাল, ঠোঁট টেনে কেঁদে কেঁদে বলল, দাদুদ্দা আম। মিনু কিছু বুঝলা না, শুধু ফিসফিস করে বলল, কেঁদো না দাদু, আমরা এখনই বেরিয়ে যাব। পরী কিছু বলল না। মিনুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দাদুদ্দা আম। মিনু তাকে শাড়ির আঁচলের নিচে ঢেকে নিয়ে বের হয়ে গেল। দৌড়ে দৌড়ে ঢুকে পড়ল রাইনার রুমে। রাইনা এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল। রেহান ছোট্ট গুলুমুলু একটি কিউটিকে শাড়ির আঁচলের নিচ থেকে পিটপিট করে তাকাতে দেখে লাফ দিয়ে উঠল। বলল, মা এটা আমার। রাইনা কোলে নিয়ে নিল পরীকে। বলল, এই মাটা তোমার বোন বাবা। রেহান পরীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াল। বলল, বোন এসো কোলে। পরী গেল না। ঠাসঠস করে চর মারল রেহানের নাকে। ডাকল, পাপ্পপা। রাইনা আর মিনুমা হেসে দিল। পরী রেহানকে মারার জন্য রাইনার কোল থেকে ঝাঁপ দিতে চাইল, কিন্তু রাইনা আটকাল। পরী হাত দিয়ে দেখিয়ে দিল রাইনার ড্রেসিং টেবিলে রাখা একটি বাক্স। বলল, আম্মম। রাইনা আর মিনু বুঝে গেল পরী কি বলতে চাইছে। রেহান দৌড়ে গিয়ে 2টা কেকের প্যাকেট এনে ধরল পরীর সামনে। পরী হাত বাড়িয়ে নিতে চাইল। রেহান দুষ্টুমি করল, দিল না। পরী কেড়ে নিতে না পেরে রাইনার চুল টেনে ধরল। জোরে গর্জে ডাকল, মাম্মমা। মিনু বাটিতে করে গরম ভাত নিয়ে আসল। ডিম আর আলু দিয়ে ছোট ছোট করে মেখে পরীর মুখে দিল। ঝাল খেতে না পারা পরী আজ ঝাল খেল। যখন পেট ভরল ডানে বামে মাথা নেড়ে খাবে না বলল। ছোট্ট ছোট্ট দাঁতগুলো একটার সাথে একটা চেপে ই ই শব্দ করে বলতে চাইল, তার ঝাল লাগছে। মিনু পানি খাইয়ে দিল সযত্নে। রাইনা কোলে নিল। বলল, মিনুমা মা বাবা আসার আগে কি ওকে রেখে আসতে হবে? মিনু পরীকে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, না, ও কি করে সেখানে থাকবে? যখনই পেটের ক্ষুধা মিটল পরীর, তারপর থেকেই সে কান্না শুরু করল। রেহানের কথায় কিছুক্ষণ পর কান্না থামিয়ে হেসে ডাকে পাপ্পপা। আবার কেঁদে কেঁদে ডাকে মাম্মমা।
মিনু আর রাইনা কেউ কান্না থামাতে পারে না। ধুমধাম পা ফেলে রুমের ভেতর ঢুকে পড়ে আজিজ চৌধুরী। এক ঝটকায় কেড়ে নেয় পরীকে। পরী আচমকা কান্না বন্ধ করে দেয়। আজিজ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর জোরে টেনে ধরে দাড়ি। আজিজ চৌধুরী এক ঝটকায় ছুঁড়ে দেয় আলিয়ার কোলে। বলে, তোমাদের এত বড় সাহস কি করে হয় এই মেয়েটাকে এখানে নিয়ে আসার? আলিয়া বেগম নিজের অজান্তেই কোলে দোলায় পরীকে কান্না থামানোর জন্য। পরী কান্না থামায় না, মিনুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে ডাকে, দাদোদ্দা। মিনু ছলছল চোখ নিয়ে এই প্রথম আজিজ চৌধুরীর চোখে আঙুল দেখিয়ে বলে উঠে। কতটা নির্দয় হলে মানুষ একটা ছোট বাচ্চার সাথে এমনটা করতে পারে? কতটা নির্দয় হলে? আজিজ ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রেহান আজিজের কোমর জড়িয়ে ধরে বলে, দাদাই প্রিন্সেসকে আমাকে দিয়ে দাও। কি কিউট, আমি ওকে খুব আদর করব। ও আমার বোন হবে। ভালো হবে না? আজিজ চৌধুরীর মনে পড়ল 2 বছর আগের কথা। এবরষণ পেপারে গুটি গুটি অক্ষরে স্বাক্ষর। আজিজ চৌধুরী চাপা গর্জন করে বলে, আমায় ছাড়ো রেহান, ও তোমার বোন নই। রেহান ছেড়ে দেয়। এই প্রথম দাদাই তাকে বকল। সে বেরিয়ে যায় রুম থেকে। রাইনা ছেলের যাওয়া দেখে ফট করে বলে ফেলে, এতটা পাষাণ মানুষ জীবনে দেখিনি আমি। আজিজ চৌধুরী পরীকে নিয়ে যায়। আলিয়া পিছু পিছু যায়। আজিজ চৌধুরী সেই অন্ধকার রুমটাতে পরীকে আবার রাখে। পরী খামচে ধরে তার শার্ট। বলে, নান নান না, পাপ পপা। আজিজ চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে তাকে আবার পরীকে ছুঁড়ে মেরে গটগট পায়ে হেঁটে চলে আসে। পরী তার পেছনে পেছনে দৌড়ে আসে। দরজায় ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে দুমদুম মৃদুমন্দ আওয়াজ করতে করতে কাঁদে। ডাকে, দাদোদ্দা। আলিয়া চৌধুরী আজিজ চৌধুরীর পিছু পিছু যায়। বন্ধ দরজাটার দিকে আবার ফিরে তাকায়। কান্নার আওয়াজ থামে না, ক্রমশ বাড়তে থাকে। আজিজ আর আলিয়া একে অপরের দিকে চেয়ে থাকে। আলিয়া কিছু বলতে চাইলে আজিজ চৌধুরী হাত দেখিয়ে বারণ করে বলে, লিয়া এখন বলো না, চেহারা এর সাথে ওর সাথে মিল। মনে রেখো এই মেয়েটি আমাদের কেউ হয় না। আদির সন্তান 2 বছর আগেই মারা গেছে। এবরষণ করিয়ে ফেলেছে সেই সন্তান। প্রমাণ তুমি নিজ চোখে দেখেছ। আলিয়া চিন্তিত হয়, এতটা ও মিল কি করে? চোখ দুটো তো পুরোটাই আদির, আর নাকটা তো আমার। এতটা ও মিল কি করে হয়? আমাদের কি কোথাও ভুল হচ্ছে? সন্ধ্যা নামবে কিছুক্ষণ পর। ঈশার গায়ে পরনের আকাশি রঙের সেলোয়ার কামিজ। ওড়নাটা অবিন্যস্ত। ফোন হাতে নিয়ে সে অনেকবার ট্রাই করল আদি চৌধুরীর সেই নাম্বারে, কিন্তু সুইচড অফ বলছে। কোথায় ডক্টর? এমন সময় ডক্টর তাকে হেল্প করতে পারত। ডক্টর যদি জানত পরী তার সন্তান, এত বড় অন্যায় কখনো হতে দিত না। ঈশা মিনুকে ফোন দিল, তাও সুইচড অফ। মিনুমার আবার কি হলো? ঈশা দিশেহারা হয়ে পড়ল। আজিজ চৌধুরীর ফোনে কল দিলে রিসিভ হয় না। সেদিকে থেকে কল আসে। ঈশার হাতে খাঁচা, খাঁচার ভেতর মিনি। সে শান্ত, নীরব। ঈশার পুরো মুখ টকটকে, নাক মুখ জলজলে। ডুকরে ডুকরে থেকে থেকে সে উঠছে কেঁদে কেঁদে। খাঁচার ভেতর থেকে মিনিকে সে বের করল, হাতের তালুতে নিল। মিনি ডানা ঝাপটে ঈশার গালের সাথে গাল লাগাল। অবুঝ পাখিটি ও বোধ হয় বুঝল ঈশার কান্নার কারণ। মিনমিন করে ডাকল, প্রিন্সেস। ঈশা চোখের জল মুছল, বলল, মিনি ডক্টর কোথায় হারিয়ে গেছে? যে সময় তাকে আমার খুব প্রয়োজন হয় সে তখনই হারিয়ে যায়, দূরে চলে যায়। আমি জানি না আমার ছোট্ট মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কিছু খেয়েছে কিনা। আমি এখন কোথায় যাব মিনি? কার কাছে? কেউ নেই আজ আমার পাশে, কেউ না। রিপদাও নেই। মিনি আজ আমি খুব অসহায়। আমার এই অসহায়ত্বেরও সময় তুমি পাশে আছো। তুমি যাও মিনি, আমার মেয়ের কাছে যাও, তাকে দেখে রেখ। ঈশা হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যায়। চৌধুরী বাড়ির গেট দেখা যাচ্ছে। পরী কি চৌধুরী বাড়িতেই আছে? আজিজ চৌধুরী কি অত কাঁচা কাজ করবে? ডক্টর আদি চৌধুরী তো থাকে সেই বাড়িতে। না না, আজিজ চৌধুরী অত কাঁচা খেলোয়াড় না। ডক্টর আদি চৌধুরীই বা কোথায়? সে তো এমনিতেই সামনাসামনি হুটহাট এসে পড়ে। আজ কেন আসছে না? মিনিকে উড়িয়ে দেয় ঈশা, কাঁদতে কাঁদতে বলে, মিনি যেখানেই থাকো প্রিন্সেসকে ভুলে যেও না। প্রিন্সেসের সাথে থেকো। ডক্টর আদি চৌধুরীকে প্রিন্সেসের কথা বলো, মিষ্টির কথা বলো। প্রিন্সেসকে আমার কোলে ফিরিয়ে দিতে বলো। আমি চিরকৃতজ্ঞ থাকব তার প্রতি। জন্মদাতা হিসেবে শুধু এটুকু দায়িত্ব তার, শুধু এটুকুই। মিনি উড়ে যায়। লক্ষ্য চৌধুরী বাড়ি। নিমেষেই মিনি অদৃশ্য হয়। ঈশা হু হু করে কেঁদে দেয়। পিছু ফিরে চোখ মুছতে মুছতে হাঁটে।
দূরে দাঁড়ানো বাইকের ছেলেটি সাথে সাথে বাইক ছেড়ে দেয়। উল্কার গতিতে ছুটে যায়, রেখে যায় একজোড়া ছলছল চোখ। বালিশের কোনা ভিজে জবজবে। মুনা আবার পাশ ফিরে শুয়ে পড়ল। বিছানার নিচে পা ফেলে রেখে হাতের ভর দিয়ে বসে আছে রিক। মুনা দেখল রিককে, উঠে বসল, বলল, আপনি খেয়েছেন? রিক উত্তর দিল না। মুনা আবারও প্রশ্ন করল, পুলিশকে বলেছেন? রিক কিছু করেছে? রিক এবার মুনার দিকে তাকাল, বলল, রিক কথা দিয়েছে আমায় মুনা। পরীকে ফিরিয়ে আনবে। ভাই কথা রাখবে মুনা। মুনা চুপ মেরে বসে থাকে। ছোট্ট কোলবালিশটা দেখে কাঁদে। দেওয়ালে টানানো পরীর হাসিখুশি আদুরে চেহারাটা দেখে জোরে কাঁদে। বলে, পরী কি খেয়েছে? রিক সাথে সাথে ফিরে মুনার দিকে। টেবিলে তাকায়। বলে, তুমি খাওনি? মুনা উল্টো প্রশ্ন করে, আপনি খেয়েছেন? আমার রাতে খেতে ইচ্ছে করে না মুনা। মুনা আর কোনো প্রশ্ন করে না। রিক খাবারের প্লেট নিয়ে আসে মুনার সামনে। মুনা মুখ ফিরিয়ে রাখে। রিক চামচে করে বাড়িয়ে দেয় মুনার দিকে। বলে, খেয়ে নাও মুনা, অসুস্থ হয়ে পড়বে। মুনা খাবার মুখে তুলতে যায়, চোখে ভাসে পরীর আদুরে চেহারা। কানে বাজে সেই আদুরে কণ্ঠস্বর, মাম্মমা আম। মুনা খাবার মুখে তুলতে পারে না, সাথে সাথে কেঁদে দেয়, আওয়াজ করে। রিক চামচ নামিয়ে নেয়, অন্যদিকে মুখ করে রাখে কিছুক্ষণ। কিছু লুকোতে লুকোতে এক হাতে আগলে নেয় মুনাকে। মুনার মাথার উপর চিবুক রেখে সান্ত্বনা দিতে দিতে বলে, কষ্ট আমারও হচ্ছে মুনা, তবে আমি উপরওয়ালার ভরসায় আমার মাকে ছেড়ে দিয়েছি। মুনা আবেগে আপ্লুত হয়ে মাথা রাখে রিকের বুকে। কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিন। আমার বুকটা খালি হয়ে গেছে। আমার চারপাশটা অন্ধকার দেখাচ্ছে। আমি আধার দেখছি। আমার কোলে তাকে ফিরিয়ে দিন। আমার পরীকে এনে দিন। আমি কখন আবার মাম্মমা ডাকটি শুনতে পাব? কখন সে আমায় তার নরম ঠোঁট দিয়ে আদর দেবে? কখন মাম্মমা ডেকে গলা জড়িয়ে ধরবে? কখন খিদের চোটে কামড় দিয়ে বলবে মাম্মমা আম? আমার আর সহ্য হচ্ছে না। আমার সময় কাটছে না। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার সত্যিই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার মাটা কোথায় আছে এখন? কেমন আছে? সে কতবার মামমা পাপপা ডাকছে, একবারও যেতে পারছি না। কখন দেখব আমার মাটাকে? রিকের জলজল করা চোখ দুটো থেকে দুফোঁটা জল টপ করে পড়ে মুনার চুলে। ব্যাস, দাড়ি, শুধু 2 ফোঁটা। কেউ যদি খুব কাছ থেকে খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করত তাহলে বুঝতে পারত রিকের কষ্টের গভীরতা ঠিক কতটুকু। একটা ছোট্ট মেয়ে কি সবার প্রাণপাখি হতে পারে? মেয়েটি ছাড়া পুরো বাড়িটা যে নিষ্প্রাণ। কেন এমন? কেন? কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চা মেয়েটির কান্না একসময় থেমে যায়। গলার স্বর বয়ে গেছে। মিনু দরজার ফাঁক দিয়ে দেখল ছোট্ট বাচ্চা মেয়েটি শুয়ে আছে মেঝেতে। হয়তো ঘুম এসে গেছে। চারপাশে মশা আঁকড়ে ধরেছে। মেয়েটি নিশ্চিন্তে ঘুমনোর ফাঁকে ফাঁকে ঘুমন্ত অবস্থায় ঠোঁট টেনে টেনে কাঁদছে। ভরকে যায় মিনু, নিজেকে আটকে রাখতে পারে না। ছুটে যায় আলিয়া চৌধুরীর কাছে। পায়ের কাছে গিয়ে বসে পড়ে। বলে, ম্যাডাম প্লিজ একবার, শুধু একবার মেয়েটিকে আমার কোলে দিন। বাচ্চা মেয়েটার উপর এত অত্যাচার খোদা সইবে না। আলিয়া চৌধুরী চুপ থাকল মিনুর কথায়। পরক্ষণে ভেবে বলে, হবে না, রিস্ক আছে। তোমাদের বিশ্বাস নেই, থাকুক সেখানে। মিনু কেঁদে দেয়। নিজের অজান্তেই বলে ফেলে, অন্যের সন্তান এনে লালন পালন করছেন, আর নিজের বংশের প্রদীপকে ফেলে রেখেছেন, বন্দি করে রেখেছেন, মশার ঘাটিতে ফেলে রেখেছেন। একবার ও কি মায়া হয় না? এতটা নির্দয়, পাষাণ মানুষও হয়? ছোট্ট বাচ্চা মেয়েটা মেঝেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নিজের রক্তের সাথে কেউ কি করে এমন করতে পারে? আলিয়া তাকিয়ে থাকে মিনুর দিকে। মাথা খারাপ তোমার? ওই মেয়েটা আদির মেয়ে ম্যাডাম, আপনাদের ছোট ছেলের একমাত্র মেয়ে আদিশা, এ বাড়ির উত্তরসূরি। আদির রক্ত বইছে তার শরীরে। চিনতে পারেননি? গোলাটে চোখ দেখে? আদির চেহারা তো একটুখানি ঠাহর করে দেখলেই বোঝা যায়। এতটা মিল বাবা মেয়ের মধ্যে। সে বেচারা তো জানেই না, তার আদরের একমাত্র সন্তানকে আপনারা অন্ধকার রুমে ফেলে রেখেছেন। যদি জানত। আলিয়া চৌধুরীর হাত কাঁপে। পানির গ্লাস সে টেবিলে রাখে। গলা কাঁপে। ফোন দিলে আজিজ চৌধুরীর সাথে ভালো করে কথাও বলতে পারে না। শুধু বলে, আমাকে ওই মেয়েটার ফোন নাম্বার দাও, তাড়াতাড়ি। টিকটিক টিকটিক ঘড়ির কাটার আওয়াজ। মেঝেতে বসে দেয়ালে হেলান দেয়া অবস্থায় ঘুমিয়ে পড়েছে ঈশা। হঠাৎ আচমকা তার ঘুম ভেঙে গেল। বিছানায় অগোছালো ভাবে পড়ে থাকা রিপদার দেওয়া সেই পরে থাকা টেডিবিয়ার আর লাল শাড়ি। ঈশা কোলে তুলে নিল সেই টেডিবিয়ার।
মুখ ফসকে বেরিয়ে এল আদিশা। ফোঁটা ফোঁটা গড়াল সাদা স্বচ্ছ জলের নহর। আনমনে হেঁটে সে পারি জমাল ছাদে। চাঁদের আলোয় আলোকিত পুরো ছাদ। ভেসে আসছে ফুলের গন্ধ। নির্জন নিস্তব্ধ রাতে ঝিঝি পোকার স্পষ্ট আওয়াজ ভেসে আসছে। ঈশা টেডিবিয়ারটি বুকে জড়িয়ে দাঁড়াল। আকাশের দিকে মুখ করে তাকাল। আজ এই কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সে? কেউ কেন নেই তার পাশে? তার মা কোথায় আছে? কি খেয়েছে? কে ঘুম পাড়াচ্ছে? ঈশা কাঁদল নিঃশব্দে, নীরবে। রিপদাও তাকে কেন বোঝার চেষ্টা করছে না? আবেগের বশে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কি ক্ষমা করা যায় না? আর ডক্টর, সেই বা কোথায়? ফোন সুইচ অফ কেন? তার এই দুঃসময়ে কেউ কেন পাশে নেই? আর কতদিন অপেক্ষা করতে হবে? কখন বিয়ে হচ্ছে ডক্টর আরিমির? বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। তার বাচ্চা তার কাছে ফিরবে। খিলখিল করে হাসবে। গালে গাল লাগিয়ে আম্মামা ডাকবে। লুকোচুরি খেলবে। পুরো বাড়ি দৌড়ে দৌড়ে খেলবে। টেডিবিয়ারটির গায়ে চুমু বসাল ঈশা। বলল, আর কত শাস্তি পাওয়া বাকি আছে ডক্টর? আপনার দেওয়া সাপ আমি আর বয়ে বেড়াতে পারছি না। আমি তুলে নিন এই সাপ। আমাকে মুক্ত করুন ডক্টর। মিষ্টি এবার রেহাই চায়। মিষ্টি এবার একটু শান্তি চায়। আপনি ফিরে আসুন ডক্টর। সবকিছু ঠিক করে দিয়ে যান। আমি আর পারছি না, পারছি না। আমার কষ্ট হচ্ছে। আপনি যতটা না কষ্ট পেয়েছেন তার চাইতে হাজার গুণ আমি পাচ্ছি ডক্টর। আমায় এবার একটু শান্তি দিন। মেয়েটি যদি দেখত ছাদঘরের দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়ানো ছেলেটির নীরব আর্তনাদ শুধু বিশ্বাস ভেঙে ঘুরিয়ে যাওয়ার জন্য নয়। এতগুলো বছর যাকে ভালোবেসে এসেছে সেই মেয়েটির চোখে মুখে অন্য কারো প্রতি ভালোবাসা দেখে তাকে ভালোবাসা নিয়ে এটাই তার দুঃখ নই। তাকে ভালো না বেসেও সে কেন সুখী হতে পারল না এটাই তার দুঃখ। রিপ দাঁড়িয়ে রইল ঠাই দেয়ালে হেলান দিয়ে। হাতের সেই ছবিটা এক মায়াবিনীর ছবি। সে ছবিটার দিকে তাকিয়ে কৃত্রিম হাসল। প্রশ্ন ছুড়ল আজ বহুদিন পর চুপিচাপি। কতটা ভালোবাসলে তুই আমায় ভালোবাসতি? কিভাবে ভালোবাসলে তুই আমার অব্যক্ত ভালোবাসা বুঝতে পারতি, যেভাবে বুঝেছিস ডক্টর আদি চৌধুরীর না বলা ভালোবাসা? ছবিটার দিকে তাকিয়ে সে দেশলাই জ্বালায়। লাগিয়ে দেয় সেই ছবিটাতে। ছবিটা করকর করে পুড়তে থাকে। আগুনের ঝলকে আলোকিত হয় রিপের মুখ। সে আগুন দেখে হাসে। কষ্টগুলো যদি পোড়ানো যেত। রিপ ছবি থেকে চোখ তুলে তাকায় ওই দূরে দাঁড়ানো মেয়েটির দিকে। ঈশা চমকে তাকালো রিপের দিকে। এসব কি জ্বালাচ্ছে রিপদা? চোখাচোখি চারটা চোখ। জ্বলন্ত আগুন শুধু পুড়ছে কাগজের ছবি নয়। এতগুলো বছর যার নাম লেখা ছিল হৃদয়সিন্ধুকে তার নামও। সেই নাম আজ মুছে যাক। পুড়ে যাক। ছারখার হয়ে যাক। পোড়া গন্ধ উঠুক। আলো আধারিতে চোখাচোখি সেই চার চোখে বিস্ময়যুক্ত আর হৃদয় চূর্ণবিচূর্ণ হওয়ার হাসি, অবজ্ঞা। যার পুরোটার আড়ালে লুকোনো কষ্ট, কষ্ট আর কষ্ট, যন্ত্রণা। চোখে চোখ রাখা অবস্থায় ছেলেটি চোখে চোখে প্রশ্ন ছুড়ে মেয়েটিকে। ডক্টর আদি চৌধুরী কি রিপের চাইতেও বেশি ভালোবাসতে জানে? কতটা ভালোবেসেছিল আদি ঈশাকে? ভালোবাসার মাপকাঠিতে কার ভালোবাসার পরিমাণ বেশি হবে? কার পাল্লা বেশি ভারী? রিপের চাইতে বেশি ভালো কি কেউ বাসতে পেরেছে আদৌ? আচমকা মিনির ডাক শুনে রেহান চমকে উঠল। মিনি ফিরেছে? তার মানে চাচ্চুও ফিরেছে? আইমিও ফিরবে? কিন্তু না, মিনিকে উড়ে উড়ে যেতে দেখা গেল আদির ঘরের দিকে। আদিকে না পেয়ে মিনি প্রত্যেকের রুমে রুমে গেল। আদির নামটা মুখে আনতে পারল না। শুধু ডানা ঝাপটে ঝাপটে বলল, মিস ইউ, মিস ইউ। বাড়ির প্রত্যেকে অবাক হল। জানতে চাইল, কোথায় ছিলে তুমি মিনি? মিনি কিচ্ছু বলতে পারল না। শুধু বলল, মিস ইউ, মিস ইউ। মিনুমা বলল, আদি কোথায়? মিনি এবার ডানা ঝাপটে ডাকল, আদি, আদি মিস ইউ, মিস ইউ। আদি আসল না। কোথায় আদি? মিনি উড়ল এপাশ ওপাশ, এদিক ওদিক। পুরো বাড়ি ঘুরল, উড়ল। কোথাও দেখতে পেল না আদিকে। তার অবুঝ মন ও রাগ করে বসল আদির সাথে। চকচকে মেঝের উপর শোয়া ঘুমন্ত মেয়েটির আদুরে চেহারা, ঠোঁট দুটো ফুলানো। ঘুমন্ত চেহারায় ঠিক পরীর মতনই লাগছে। আলিয়া কাপা কাপা হাতে কোলে তুলে নেয় পরীকে। তার হাত কাঁপছে, পা কাঁপছে, কণ্ঠনালী পর্যন্ত কাঁপছে। কিছুক্ষণ আগে ফোনে কথা বলা মেয়েটির কথাগুলো কানে বাজছে। ডক্টর আদি চৌধুরীর সন্তান আদিশা চৌধুরী বংশের প্রদীপ। আমার ঘেন্না হলে ও ওই বাড়িরই সন্তান পড়ি। কতটা নীচ আপনারা মিসেস চৌধুরী। চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি ঘেন্না করি। আমি ঘেন্না করি ডক্টর আদি চৌধুরীকে।
আমার সন্তানের বাবাকে। আমার ভাবতেই কষ্ট হয় ডক্টর আদি চৌধুরীই পরীর বাবা আর আপনারা তার দাদু দাদা। স্বার্থপর, পাষাণ, হৃদয়হীন। আলিয়ার কাঞ্জরা ঝাঝা করে উঠে। কথাগুলো অত বিষাক্ত কেন? নরম তুলতুলে শরীরটা স্পর্শ করতেই যেন শখ লাগল। হাত সত্যি সত্যি কেঁপে উঠল আলিয়ার। পরীকে তার দিকে ফিরিয়ে আনতেই কপালে সেই আঘাতের চিহ্ন দেখতে পায়। আঙুলে কাটা চিহ্ন, রক্ত শুকিয়ে গেছে, কচি চেহারাটায় ক্লান্তি, ভয়ের ছাপ। এমন নরম তুলতুলে শরীরটা তো আগে অনুভব হয়নি। নিজের রক্ত জেনেছে বলেই কি এত মায়া কাজ করছে? আসলেই কি তারা স্বার্থপর? আলিয়া পরীকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড়াল। পরীর মুখ তার বুকের কাছে গিয়ে আটকাল। আদুরে মুখটা বুকের সাথে ঠেকে গেল। উষ্ণ কোল পেয়ে পরী আবারও ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে ভ্রু কুঞ্চন করে মৃদুমন্দ কাঁদছে। আলিয়া কাপা কাপা ঠোঁট দিয়ে ছুঁয়ে দিল পরীর নরম ঠোঁটে, কপালে, সারা মুখে। তারপর আবার বুকের সাথে চেপে ধরল। আপনা আপনি হাসি আসল তার। বুকের সাথে চেপে ধরে ছোট্ট মেয়েটির চুলের উপর চুমু খেয়ে বলল, আমার আদির মেয়ে। আদির একটা মেয়ে আছে? আদি বাবা? আলিয়ার সত্যি সত্যি হাসি পেল। এই দিনই তো আদি ছোট একটা বাচ্চা। মামা করে পুরো বাড়ি ঘুরে বেড়াত। তার এখন একটা ছোট্ট মা আছে। আদি কি জানে? আলিয়া পরীর পিঠে আদর করে চাপড় দিয়ে বলল, তুমি আমার আদরে ভাগ বসাতে এসেছ আদিশা। আদি এখন তোমাকে মা ডাকবে। পরী নড়েছড়ে গুজে গেল আলিয়ার বুকে। আলিয়া হাসল, তার সুরসুরি লাগল। বলল, তুমি আমাকে কি ডাকবে দাদুমণি? দাদু ডাকবে? তুমি ঘুমোচ্ছে আদিশা, উঠো দেখো তোমার দাদু কোলে নিয়েছে তোমায়। আলিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তার কোলে পরীকে দেখে মিনুমা আর রাইনা অবাক হল। যখন দেখল আলিয়া পরীকে আদর করছে তাদের বিস্ময় আকাশছুল। কান্নাহাসিতে তারা একাকার হল। আজিজ চৌধুরী যখন রুমে ঢুকে বিছানার উপর শোয়া ছোট্ট মেয়েটিকে দেখল অবাক হল। বলল, লিয়া কি হচ্ছেটা কি? এই মেয়েটা এখানে কেন? বিছানায় কেন? তোমার গায়ে এমন শাড়ি কেন? আলিয়া হাসল, বলল, আমার শাড়িতে ওর বুকে মাথা রাখতে অসুবিধা হচ্ছে। ও ব্যথা পাচ্ছে, তাই সুতি শাড়ি পরেছি। আমার ও ভালো লাগছে। আদিশা ও ব্যথা পাবে না। ঘুমিয়েছে তাই সেই সুযোগে চেঞ্জ করে নিয়েছি। আজিজ চাপা রাগ দেখিয়ে বলে, এটা আমার প্রশ্নের উত্তর নয় লিয়া। এই মেয়েটার প্রতি তোমার এত দরদ উতলে উঠছে কেন? আলিয়া ঠোঁটের উপর আঙুল দিয়ে চুপ করার জন্য বলল, উঠে যাবে, আস্তে কথা বলো। আজিজ চৌধুরী এবার ধমকে উঠল, এই মেয়েটাকে ওই রুমে রেখে আসলিয়া। আমার এমনিতেই মাথা খারাপ। আদির কোনো খোঁজ পাচ্ছি না। আলিয়া পরীর মাথার পাশে বসল। বলল, যদি এখন এখানে রেহান ঘুমতো তাহলে কি করতে? রেহানের সাথে এই মেয়েটাকে কেন মিলাচ্ছ লিয়া? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওর নাম আছে মি চৌধুরী, আদিশা চৌধুরী। আজিজ চৌধুরী পাত্তা দিল না, কানে নিল না সেই কথা। কিন্তু যখনই বোধগম্য হল সে অবাক চোখে তাকালো আলিয়ার দিকে। বলল, ও চৌধুরী কি করে হয় লিয়া? আদিশা? আদির? না কি করে লিয়া? আমার আদির সন্তান। আলিয়া হাসে, কান্নায় চোখ ভাসে, বলে, এই পুচকুটা আদির মেয়ে। আমি ভুল ছিলাম না, আমার ধারণায় সত্যি। তুমি সিউর কি করে? আদির সন্তান নেই। আমি তো নিজ হাতে মেরেছি। এই মেয়েটা কিছুতেই আদির সন্তান নয়। এই মেয়েটার শরীরে খান বাড়ির রক্ত বইছে। আমাদের নয়। রিক রেজওয়ান খানের মেয়ে সে। আলিয়া পরীকে আলতো হাতে কোলে তুলে নেয়। পরীর গালে গাল লাগিয়ে বলে, আমি শতভাগ নিশ্চিত এই মেয়েটা আদির মেয়ে। ঈশা এবরষণ করায়নি। তোমার হাতে ভুল রিপোর্ট এসেছে। আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমরা মারতে চেয়েছি আদির মেয়েকে। আদির রাজকন্যা সে। দেখো নাকটা আমার, চোখ দুটো খেয়াল করে দেখিও পুরোটাই আদির। আমার আদির। আদি যদি জানতে পারে আমরা ওর বাচ্চাকে মারতে চেয়েছি কোনোদিন তাকবে না আমাদের দিকে। আজিজ চৌধুরী অবাক হয়, লিয়া এসব কি বলছে? তুমি ইমির কথা ভাবছ না কেন লিয়া? কিছুদিন পর তাদের বিয়ে। এসব সন্তান টন্তান তুমি দূরে রাখো। আদিকে জানিও না। আলিয়া চিন্তায় পড়ে যান, বলে, এটা কি করে হয় আজিজ? আদির জানার অধিকার আছে তার একটা রাজকন্যা আছে। তুমি একবার অতীত ঘেঁটে দেখো না আজিজ। আমি একটা মেয়ের জন্য কতই না পাগলামি করেছি। আদির সাথে অন্যায় হচ্ছে, ঈশার সাথেও অন্যায় হয়েছে। আজিজ চৌধুরী দাঁড়িয়ে পড়েন, বলে, আমি মানি না এই মেয়েটা আদির। আদির মেয়ে না এই মেয়ে। আমি ওই ঈশা নামের মেয়েটিকে কিছুতেই মানতে পারব না। আমার আদির পাশে ইমিকেই চায়। আদিও চায়, কিন্তু আদি মিষ্টিকে খুঁজে বেড়াচ্ছে। ও মিষ্টিকেই চায়।
তুমি দেখনি ইন্ডিয়া গিয়ে ও 6 মাস কি অবস্থায় ছিল। ও সত্যি মিষ্টিকে চায় আজিজ। আমরা হয়তো বুঝতে পারছি না, আমরা ওর উপর সবকিছু চাপিয়ে দিচ্ছি না তো। আদির ভালো থাকাটা ঠিক কোথায়? আদি তোমাকে একবার ও বলেছে ও মিষ্টিকে চায়। তুমি কি সব উল্টাপাল্টা বলছো? এই মেয়েটা যাতে কিছুতেই আদি আইমির চোখে না পড়ে। আমি আফাজ সাহেবের কাছে মুখ দেখাবো কি করে? উনি কত আয়োজন করছেন বিয়ের। আলিয়া চৌধুরী দেখে পিটপিট করে চোখ খুলছে পড়ি। আড়মোড়া ভাঙছে। সোজা হয়ে না উঠে বিছানায় হাতের ভর দিয়ে হামাগুড়ি দিয়ে উঠল। উঠে চোখ কচলাতে কচলাতে কেঁদে দিল। ডাকল, মাম্মমা। আলিয়া চৌধুরী কোলে ডাকলেন। বললেন, এসো আদিশা, এই দেখো, এদিকে। পরি তার দিকে ফিরল। চোখ থেকে হাত নামিয়ে পিটপিট করে তাকালো আলিয়ার দিকে। হামাগুড়ি দিয়ে গেল আলিয়ার কাছে। তার গা বেয়ে উপরে উঠে বসল। আলিয়া দেখল মশা কামড়ে লাল লাল দাগ বসিয়ে ফেলেছে। পরি তার উরুতে পা দিয়ে দাঁড়াল। আলিয়া ব্যথা পেলে ও কিচ্ছু বলল না। পরি আলিয়ার গাল ছোট ছোট হাত দুটো দিয়ে আঁকড়ে ধরল। জোরে জোরে আওয়াজ করে মারতে মারতে ডাকল, দাদোদ্দা। আলিয়া হেসে উঠল। এভাবে কেউ মারে আদিশা? মাইরগুলো শক্ত আছে। পরি তার মুখ দিয়ে দুমদুম আঘাত করল আলিয়ার মুখে। গালের ভেতর আঙুল ঢুকিয়ে বলল, দাদোদ্দা আম্মম। আজিজ চৌধুরী আর চোখে তাকালো পরির দিকে। বলল, লিয়া ছাড়ো ওকে। তোমার কোলের উপর দাঁড়িয়েছে, ব্যথা পাচ্ছ না? ছাড়ো। আলিয়া ছাড়ল না। বলল, এগুলো কোনো ব্যথা না আজিজ। নাতনির হাতে যদি এটুকু ব্যথা সহ্য করতে না পারি? পরি চেঁচিয়ে কাঁদল। দাদোদ্দা আমম। আলিয়া তাকে কোলে নিয়ে নিল। বলল, চলো, আজকে তোমাকে মিষ্টিমুখ করাবো। তোমার পাগলা বাবা কোথায় চলে গিয়েছে কে জানে? তাকে ফোন করব, তাকে খুঁজে বের করব। পরি ঠাসস ঠাসস আওয়াজ তুলে মারল আলিয়াকে, প্রশ্ন করল, বাবব্বা? আলিয়া মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। আজিজ আলিয়ার পেছনে পেছনে ছুটে গেল। বলতে লাগল, লিয়া তুমি এসব বাজে কথা কাউকে বলবে না। আদিকে তো একদম না। আমি বিশ্বাস করি না ও আদির মেয়ে। ওই মেয়েটা সহানুভূতি আদায় করার জন্য মিথ্যে বলেছে। আর তুমি গলে গিয়েছ। আইনি যাতে এসবের কিছুই না জানে। লিয়া। আলিয়া শোনে না কারো কথা। আজ তার খুশির দিন। রেহান আর আদিশার সাথে সে সময় কাটাবে। হাসবে, খেলবে, খাবে, ঘুমোবে। আজ সে পরীকে নিজ হাতে খাওয়াল। কোলে কোলে রাখল। মিনিকে দেখার সাথে সাথে আঙুল দিয়ে দেখিয়ে ডাকল, মিনননী উত্তত। আলিও আর আজিজ চৌধুরী সহ সবাই অবাক হল। মিনি উড়ে এল। উড়ে উড়ে পরীর গালে গাল ছুঁয়ে ডানা ঝাপটে ডাকল, প্রিন্সেস প্রিন্সেস মিস ইউ। মিস ইউ। এতদিন মিনি কোথায় ছিল তা আর বুঝতে বাকি রইল না কারো। পরীকে তার মিনননীকে পেয়ে কাদা ভুলে গেল। আলিয়া চৌধুরী তাকে নিজ হাতে গোসল করাল, খাওয়াল, পোড়াল। মিনু আর রাইনাকে ছুতেও দিল না। খেলনা পুতুল কিনে এনে মাঝখানে বসিয়ে দিল পরীকে। পরী ভুলে গেল সব কষ্ট, সব দুঃখ, সব আঘাত। খেলতে খেলতে মাঝে মাঝে মিনমিন করে হঠাৎ হঠাৎ ডাকে, পাপ্পপা, মাম্মমা, রি। এত যত্ন আত্মীর আদর ভালোবাসায় আলিয়া তাকে ডুবিয়ে রাখল। কারো কথা মনে পড়ার, তার কান্না করার কোনো সুযোগ রাখল না। তারপর পরী খেলতে খেলতে, খেতে খেতে, হাঁটতে হাঁটতে মিনমিন করে নিজের আনমনে ডাকে, আম্মমা, আম্মমা। খাবার টেবিল সাজিয়ে দিল মুনা আর ঈশা। কারো মুখে টু শব্দ নেই। সবার চেহারা বিমর্ষ, বিবর্ণ। ফোনে কথা বলতে বলতে নিচে নেমে এল রিপ। এত তার ব্যস্ততা ফোন কানে নিয়ে বসে পড়ল চেয়ার টেনে। ঈশা কাপা কাপা হাতে প্লেট ঠেলে দিল রিপের দিকে। রিপ তাকালো ও না, কিচ্ছু বলল ও না। ফোনে কথা বলা শেষ করে চুপচাপ খেল। রিপ কিছু প্রশ্ন করবে ভেবেছিল কিন্তু করা হল না। রিপ কারো দিকে এক পলক তাকালো না। ঈশা আগ বাড়িয়ে বলল, আর একটু দিই। রিপ জবাব দিল না তার প্রশ্নের। ঈশা সরে গেল। মুনা এসে দাঁড়ালো রিপের পাশে। বলল, রিপ কখন ফিরবি বাসায়? কিছু জানতে পেরেছিস? রিপ পানি খেয়ে থামল। বলল, না। পরীকে নিয়ে আসবি না? তুই কথা দিয়েছিলি আমায়। পরী তো তোমার মেয়ে নয়। তাহলে তোমার এত চিন্তা কিসের? রিপ খাওয়া বন্ধ করে তাকালো রিপের দিকে। সেই একটুখানি খাবার মুখে তুলতে গিয়েছিল সে, কিন্তু আর মুখে তোলা হল না। খাওয়া রেখে বলল, পরী আমার মেয়ে রিপ। রিপ কিচ্ছু বলল না, চুপচাপ খেতে লাগল। খাওয়া শেষে উঠে পড়ল। তালহা বেগম বলল, কোথায় যাবি এখন রিপ? রিপ সোজা বলল, থানায়। ঈশা আতকে উঠল। রিপ খেয়াল করলেও তার দিকে ফিরে তাকাল না। হেঁটে বেরিয়ে গেল। সদর দরজা পেরোতেই ডাক পারল ঈশা, রিপদা দোহাই লাগে তোমার,
পুলিশকে কিছু বলো না। রিপদা শুনতে পাচ্ছ? রিপ বেরিয়ে পড়ে বাইরে। আবার ঈশার ডাক শুনে বলে, শুনতে পাচ্ছি। রিপদা নামে আর কে আছে এই বাড়িতে? ঈশা সামনে গিয়ে দাঁড়াল। দুইজনের কেউ তাকালো না কারো চোখের দিকে। ঈশা অপরাধবোধ নিয়ে বলল, রিপদা তুমি এভাবে কথা বলো না আমার সাথে। আমার কপালে যা ছিল তাই পেয়েছি আমি। আমার অপরাধ, আমি তোমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় অপরাধ, আমি তা তোমার কাছ থেকে লুকিয়েছি। আমি মানছি আমি অপরাধ করেছি। আমি স্বীকার করেছি। এই ভুলের কারণে আমি শাস্তি ও মাথা পেতে নেব। তুমি আমায় শাস্তি দেবে রিপদা? এইবার চোখ তুলে তাকায় রিপ সরাসরি ঈশার দিকে। হাসে, ম্লান হাসি, বিষাদ মেশানো হাসি। ঈশা টলমলে চোখে তাকায় রিপের দিকে। তার অবুঝ মন চেয়েছে রিপদা তার কান্নামাখা চোখ দুটো দেখে একটিবার বলুক, আমি কি তোকে শাস্তি দিতে পারি ইস্যু? কিন্তু না, রিপদা কিছুই বলল না। অপরিচিত একটি বাইরের মানুষের মতো করে বলল, যার উপর আমার কোনো অধিকার নেই, যে আমার কেউ না, আমি যার কেউ নই, আমি তার উপর অধিকার কাটাতে যাই না মিসেস চৌধুরী। সেখানে আপনি তো চৌধুরী বাড়ির বউ, এত সুনামধন্য বাড়ির বউ আপনি। আপনাকে কি করে শাস্তি দেওয়া যায়? আর কিসেরই বা শাস্তি, কিসেরই বা ভুল? ভালোবাসাটা কোনো ভুল নয় মিসেস চৌধুরী। ভালোবাসা তাদের জন্যই ভুল হয়ে দাঁড়ায় যারা আসলেই বামন। চাঁদে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত এমন দুর্লভ কাজটাই তাদের জন্য ভুল। তাই শাস্তিটাই তাদের পাওয়া উচিত। আপনি ঠিক কাজ করেছেন, একদম ঠিক কাজ। অল দ্য বেস্ট অফ ইউ। রিপ দাঁড়ায় না কেন জানি, কিছু লুকোনোর জন্য বোধ হয় এত তাড়াতার। বাইকে উঠে মুহূর্তেই নিরুদ্দেশ হল। পেছনে রেখে গেল একরাশ অপরাধবোধ নিয়ে দাঁড়িয়ে থাকা বোকা পাষাণ মেয়েটির ছলছলে চোখজোড়া। পরে আনমনে হেসে মেয়েটি আওড়ায়, আমি সত্যিই তোমার কেউ না রিপদা। ভাই হয়ে আমার পাশে ছিলে তুমি। আমি হারিয়ে ফেললাম তোমাকে, নিজের দোষে। এক ভুল মানুষকে বিয়ে করে, ভালোবেসে। রিপ এক ধ্যানে চালায় বাইক। বাইকের মিররে তার বেহাল চোখ দুটো দেখে নিজে নিজে আচমকা বাইক দাঁড় করাই। কতগুলো কলেজের মেয়ে চেঁচিয়ে উঠে তাদের গায়ে কাদা ছিটকে পোড়ায়। রিপ ফিরেও তাকায় না, নিজের উপর রাগ বাড়ে তরতর করে। এসব ন্যাকামো দেখার সময় নেই। বাইক স্টার্ট দিয়ে সে আবার চলে যায়। মেয়েগুলো চেঁচিয়ে উঠে, কি অভদ্র ছেলে, একটা সরি পর্যন্ত বলার প্রয়োজন মনে করল না। তার মধ্যে একজন নীরব দর্শক চেয়ে রইল সেই বাইক নিয়ে ছুটে চলা ছেলেটার যাওয়ার পানে। তার গায়ে বেশি কাদা পড়েছে। তাকে চুপ থাকতে দেখে তার বাকি বান্ধবীরা চেঁচিয়ে উঠল, তোর মতো গাধি জীবনে আর দুটো দেখিনি। এত কাদা পড়ল, কিছুই বললি না। স্ট্রেঞ্জ, তোর কাপড়ে তো বেশি পড়েছে। দেখ কি বাজে অবস্থা, ক্লাসে কিভাবে করবি? মেয়েটি নিশ্চুপ তাকিয়ে দেখল নিমেষেই ধোঁয়াশা হওয়া বাইকে বসা ছেলেটিকে। মাথা নামিয়ে বলল, কিছু হবে না। আমি আজ ক্লাসে আর যাব না। তোরা যা।